আজকে আমরা দেখব একটি মডেল টেস্ট পরীক্ষার প্রশ্ন সমাধান। দেখো, প্রথম প্রশ্নে কি বলা আছে, পরমাণু আহিত হবার জন্য দায়ী কোন কণা? একটি পরমাণু কেন আহিত হয়? কারণ ইলেকট্রন যখন পরমাণুটি ত্যাগ করে অন্যত্র চলে যায় বা পরমাণুতে একটি ইলেকট্রন প্রবেশ করে, তখন পরমাণুটি ধনাত্মক বা ঋণাত্মক চার্জে চার্জিত হয় বা আহিত হয়। অর্থাৎ সঠিক উত্তর খ। যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না তাদেরকে বলে অন্তরক পদার্থ। কোন দর্পণে বাস্তব ও অবাস্তব উভয় প্রকার প্রতিবিম্ব গঠিত হয়? অবশ্যই অবতল দর্পণে, কারণ আমরা জানি কি অবতল দর্পণে যদি দর্পণের মেরু এবং ফোকাস বিন্দুর মধ্যবর্তী জায়গাতে আমাদের লক্ষ্যবস্তুটি থাকে তাহলে প্রতিবিম্ব গঠিত হয় দর্পণের পেছনে অবাস্তব, কিন্তু সামনে ফোকাস ফোকাস এবং দ্বিগুণ ফোকাসের মাঝে, দ্বিগুণ ফোকাসে বা দ্বিগুণ ফোকাসের বাহিরে, অসীম দূরত্বে, এ সকল ক্ষেত্রে আমাদের বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে অবতল দর্পণে বাস্তব অবাস্তব উভয় ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। সঠিক উত্তর অবতল দর্পণ। 4 নং প্রশ্নের উত্তর, সরল পেরিস্কোপে সমতল দর্পণ নলের সাথে কত কোণে অবস্থান করে? আমরা পেরিস্কোপের গঠন সবাই জানি, তারপরেও যদি দেখি একটা পেরিস্কোপ এরকম হয়ে থাকে। তো এখানে একটা পেরিস্কোপের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দর্পণ স্থাপন করা থাকে, এই যেভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আচ্ছা, চিত্রে এস একটি শব্দের উৎস, এবি পানির পৃষ্ঠতল, শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড ধরে নিয়ে এবং নিম্নের তথ্য ও চিত্রের ভিত্তিতে 5 নং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, এখানে যদি উদ্দীপকটা আমরা দেখি, উদ্দীপকে কি বলা আছে, একটা পানির কুয়া বা পানির কুয়াই হবে, এখানে 10 মিটার পর্যন্ত আমাদের পানি আছে। এই যে এই জায়গাটুকু 10 মিটার পর্যন্ত পানি আছে। এরপরে 20 মিটার হলো ফাঁকা জায়গা, আর এই তার উপরে হলো আমাদের সোর্স বা উৎস। কি জানতে চেয়েছে, পানির উচ্চতা এইচ এর মান সর্বোচ্চ কত পর্যন্ত প্রতিধ্বনি শোনা যাবে? তাহলে পানির উচ্চতা কোনটা? পানির উচ্চতা হলো এইচ। এই যে পানির উচ্চতা এইচ, মানে আমাদের এই যে জায়গাটুকু, এইচ এর মান আরও কতটুকু বৃদ্ধি করলে, পানি আরও কতটুকু বৃদ্ধি করলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো? আমাদের এখানে কি বিষয়টা বোঝা দরকার, প্রতিধ্বনি শোনার জন্য আসলে আমাদের কতটুকু দরকার দূরত্ব শব্দের উৎস এবং প্রতিফলকের মধ্যে? দেখো, এখানে আমাদের এই প্রশ্নটিতে যেহেতু শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড বলা আছে এবং প্রতিধ্বনি শুনতে আমাদের 0.1 সেকেন্ড সময় লাগে, তাহলে আমরা যদি ম্যাথ করে ফেলি তাহলে আমাদের ডি ইকুয়াল কী হবে, উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব ভিটি ডিভাইডেড বাই হবে 2। তাহলে 332 ইন্টু 0.1, এটাকে আমরা ভাগ করব 2 দিয়ে, তাহলে আসছে 16.6। তাহলে আমাদের 16.6 মিটার যদি উৎস এবং প্রতিফলকের দূরত্ব থাকে তাহলেই প্রতিধ্বনি শোনা যাবে। তাহলে এস থেকে যদি আমাদের 16.6 মিটার জায়গা থাকে তাহলেই প্রতিধ্বনি শুনতে পাবো, কিন্তু কতটুকু পর্যন্ত গ্যাপ আছে? উৎস এবং পানির উপরিতল থেকে 20 মিটার পর্যন্ত গ্যাপ আছে, বাট আমাদের দরকার 16.6। তাহলে অবশিষ্ট কতটুকু? অবশিষ্ট আমরা যদি 20 থেকে 16.6 বিয়োগ করে দেই তাহলে আমাদের থাকে 3.4 মিটার। তার মানে পানির লেয়ার যদি আরও 3.4 মিটার উঁচুতে উঠে তারপরেও প্রতিধ্বনি শোনা যাবে। তাহলে আমাদের পানির লেয়ার অলরেডি 10 মিটার আছে, আরও 3.4 মিটার, মানে মোট 13.4 মিটার পর্যন্ত প্রতিধ্বনি শোনা যাবে। আমাদের সঠিক উত্তর এই যে 13.4 মিটার। দেখো, এখানে কিন্তু মিটার সেন্টিমিটার সবগুলোই আছে উত্তর দেওয়ার সময় কেয়ারফুলি। একটি উত্তল দর্পণের ফোকাস দূরত্ব 50 সেন্টিমিটার হলে বক্রতার ব্যাসার্ধ কত? তাহলে উত্তল দর্পণের ফোকাস দূরত্ব, উত্তল অবতল দর্পণ যেমনই হোক না কেন, আমাদের ফোকাস দূরত্ব, এটা যদি হয় ফোকাস দূরত্ব তাহলে তার দ্বিগুণ দূরত্বে থাকবে বক্রতার ব্যাসার্ধ। এইটা যদি হয় আমাদের 50, তাহলে এই বক্রতার ব্যাসার্ধ সি, এটা হবে কত? এটা হবে 100। অতএব সঠিক উত্তর হবে 100 সেন্টিমিটার, কিন্তু 100 সেন্টিমিটার তো আমাদের অপশনে নেই, আর অপশনগুলোও ভুল আছে। 100 সেন্টিমিটার হওয়া উচিত, কিন্তু হয়তো এটা মিটারে কনভার্ট করার পরে 1 মিটার উত্তর আসার কথা ছিল, কিন্তু এখানে এককটি ভুলে ডিগ্রি টাইপিং মিস্টেক বা কিছু একটা হয়ে গিয়েছে। আচ্ছা, এরপরে গলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে কি বলে? এই যে পরের চিত্রে একটা গলীয় দর্পণের চিত্র আছে, এখানে গলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের এই যে মধ্যবিন্দুটা, এই মধ্যবিন্দুটাকে বলা হয়
মেরু। নিচের তথ্য ও চিত্রের আলোকে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, দর্পণের বক্রতার ব্যাসার্ধ কত? আমাদের এখানে চিত্র দেখেই বোঝা যাচ্ছে আমাদের এই যে 15 সেন্টিমিটার পর্যন্ত হলো দূরত্ব। হ্যাঁ, আমাদের এই যে দূরত্ব কে দেওয়া আছে 15 সেন্টিমিটার পর্যন্ত, তাহলে কে ডাবল হবে, অর্থাৎ 30 সেন্টিমিটার হবে দর্পণটির বক্রতার ব্যাসার্ধ। ও এ লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব ও এ লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের ক্ষেত্রে কোনটি সঠিক? ও এ লক্ষ্যবস্তু, যদি আমরা চিন্তা করি এটা যেহেতু একটা অবতল দর্পণ এবং এই কে যদি হয় আমাদের ফোকাস বিন্দু, সি যদি হয় দ্বিগুণ ফোকাস বা বক্রতার ব্যাসার্ধ, তাহলে এটা আমাদের মেরু এবং ফোকাসের মধ্যে যেহেতু লক্ষ্যবস্তুটা অবস্থিত, প্রতিবিম্ব হবে অবশ্যই দর্পণের পেছনে। প্রতিবিম্বটি হবে অবাস্তব, প্রতিবিম্বটি হবে সোজা এবং প্রতিবিম্বটি হবে বিবর্ধিত। সঠিক উত্তর ক। পদার্থবিজ্ঞানের মূল নীতি বলা হয়, পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি কোন নীতিকে বলা হয়? 10 নং প্রশ্ন। তাহলে এটা অবশ্যই শক্তি সংরক্ষণশীলতা নীতি, কারণ পদার্থবিজ্ঞান শুধুমাত্র পদার্থ এবং শক্তি নিয়েই বেসিক্যালি আলোচনা করে। পদার্থ এবং শক্তি এবং এই দুয়ের মধ্যে মিথস্ক্রিয়া নিয়ে আলোচনা করাই হলো পদার্থবিজ্ঞানের কাজ। অতএব পদার্থবিজ্ঞানের মূল নীতি অবশ্যই শক্তি সংরক্ষণশীলতা নীতি। উইন্ডমিলের উল্লেখ পাওয়া যায় কোন মুসলিম বিজ্ঞানীর গ্রন্থে? উইন্ডমিলের ধারণা পাওয়া যায় কোন মুসলিম বিজ্ঞানীর গ্রন্থে? আল মাসুদি। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমীকরণে ইউটি এর মাত্রা কোনটি? ইউটি, তাহলে ইউ মিনস বেগ বা ভেলোসিটি, বেগের মাত্রা এল টি ইনভার্স 1, আর টি ফর টাইম এর মাত্রা টি ইনভার্স আর টি কাটাকাটি গেলে শুধু আমাদের এল থেকে যাচ্ছে। তাহলে 12 নং প্রশ্নের সঠিক উত্তর হলো গ। এরপরে 13 নং প্রশ্ন, 10 ফেমটোমিটার সমান কত মিটার? আমরা জানি কি ফেমটো সমান 10⁻⁻15, তাহলে 10 ফেমটো 1 ফেমটোমিটার যদি হয়, এটার ভ্যালু হলো 10⁻⁻15 মিটার। কিন্তু এখানে 10 ফেমটোমিটারের কথা বলা হয়েছে, তাহলে এটা হয়ে যাবে 10⁻⁻14 মিটার। সঠিক উত্তর গ। সূর্যগ্রহণ সম্পর্কিত বাণীর জন্য নিচের কোন প্রাচীন বিজ্ঞানী বিখ্যাত? এটা থেলিস, আমরা জানি। নিচের কোনটি মৌলিক রাশি? অবশ্যই সময় একটি মৌলিক রাশি। কোন বিজ্ঞানীর হাতে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটে? গ্যালিলিও। আচ্ছা, নিচের তথ্যের আলোকে 17 ও 18 নং প্রশ্ন উত্তর দাও। নিম্নের সারণীতে 5 সেকেন্ড পর পর গাড়ির বেগ দেওয়া হলো। প্রথম দশম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব। তাহলে প্রথম দশম সেকেন্ড, এই যে প্রথম দশম সেকেন্ড, এখানে দেখা যাচ্ছে প্রতি 5 সেকেন্ড পর পর সময় কাউন্ট করা এবং বেগের মান দেওয়া আছে। তাহলে এখানে 0 থেকে 5 সেকেন্ড পর বেগের মান 20, 10 সেকেন্ড পর বেগের মান 40, তার মানে অবশ্যই এটি সুষম হারে বেগের মানটি বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা চাইলে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি এই শর্টকাট সূত্রও করে ফেলতে পারি। তাহলে কী হবে? 0 প্লাস 40 ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু হলো আমাদের টি এর ভ্যালু কত? 10। তাহলে এটা আমাদের হবে 200, অতিক্রান্ত দূরত্ব 200 মিটার। এরপরে গাড়িটির সমবেগে অতিক্রান্ত দূরত্ব 12 মিটার। সমবেগ কোথায় আছে আমাদের? এই যে 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত আমাদের এখানে আছে সমবেগ। তাহলে সমবেগে 5 সেকেন্ড চললো এবং বেগের মান 60, তাহলে 5 ইন্টু 60 যদি করা হয় দ্যাট মিনস 300 মিটার। অতএব এই 1 নং সঠিক উত্তর না। এবার মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় 2 এবং 3 নম্বর সঠিক উত্তর, যেহেতু এটা বহুপদী এবং একটা উত্তর নেই, একাধিক অপশন উত্তরে আছে। প্রথমটা যেহেতু ভুল, অবশ্যই 2 এবং 3 হবে। টাইম সেভ করার জন্য তোমরা চাইলে ভাবে সরাসরি অনেক ক্ষেত্রে উত্তর বসিয়ে দিতে পারো, বাট ক্যালকুলেশন করতে চাইলে শেষ 10 সেকেন্ডে মন্দন, শেষ 10 সেকেন্ড 20 থেকে 30 পর্যন্ত যদি আমরা দেখি, এখানে মন্দন দেখো 10 সেকেন্ডে বেগের মান কত? 60 থেকে 40, মানে বেগের মান 20 কমে গিয়েছে লাস্ট 10 সেকেন্ডে। অতএব মন্দনের মান কত হবে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অবশ্যই যেহেতু মন্দন কথাটা উল্লেখ আছে তাই এখানে মাইনাস চিহ্নটা নেই। আদি ভরবেগ 0, এটাও সঠিক। আদি ভরবেগ তো 0, কারণ এই যে সময় শুরুতে বেগের মান 0। অতএব সঠিক উত্তর হলো 2 ও 3 গ। আচ্ছা, 19 নং প্রশ্নে তুমি এ বিন্দু হতে ABCD পথে যাত্রা শুরু করে পুনরায় এ বিন্দুতে পৌঁছালে, কোন বিন্দুতে তোমার স্মরণ সর্বাধিক? তাহলে এখানে বলা হচ্ছে এ থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ বৃত্তাকার পথ ঘুরে আবার এই বিন্দুতে পৌঁছালো।
তাহলে এখান থেকে সরণ সর্বাধিক হবে আমাদের এই যে এ থেকে সি, এই সি বিন্দুটাতে আমাদের সরণ হবে সর্বাধিক। বুঝতেই পারছি হয়তো বাকি যে কোনো বিন্দু ডি বিন্দু, এটা তো আমাদের সমকোণী ত্রিভুজের অতিভুজ, এই যে এটাও সেম দূরত্ব, এই দূরত্বটা কিন্তু কম, আর এটা হলো আমাদের ব্যাস, বৃত্তের ব্যাস। একটা বিন্দু থেকে পরিধির মূলবিন্দুগামী সরলরেখা পরিধির দুইটি বিন্দুকে সংযুক্ত করেছে, এটা আমাদের সর্বোচ্চ দূরত্ব। 20 নং প্রশ্ন, দুটি ভেক্টর রাশির মান 7 এবং 5 মিটার হলে, 7 মিটার এবং 5 মিটার হলে এদের যোগফল কত হবে? তাহলে দুইটা ভেক্টর রাশি যোগফল যদি করি, যোগফলের সর্বোচ্চ মান কত হবে? 7 + 5 = 12, এবং যোগফলের সর্বনিম্ন মান 7 - 5 = 2। তাহলে সঠিক উত্তর হলো 2 এবং 3। সঠিক উত্তর ঘ। মুক্তভাবে পড়ন্ত বস্তু 6 সেকেন্ডে 72 মিটার দূরত্ব অতিক্রম করলে 3 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 72, 3 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে? আমরা যদি ম্যাথ করে ফেলি, তার আগে আরেকটু বিষয় যদি দেখো, যদি এটা সূত্র কেউ না বুঝতে পারি, আমরা এখান থেকে সূত্রটা চিন্তা করতে পারি। গ্যালিলিও পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব কি ছিল? ওই সময়ের বর্গের সমানুপাতিক। এখান থেকে যদি আমরা ইকুয়েশন তৈরি করি তাহলে কি হবে? h = কনস্ট্যান্ট ইন্টু টি স্কোয়ার, তাহলে h/t² = কনস্ট্যান্ট, তাহলে h1/t1² = h2/t2², এরকম আমরা ইকুয়েশন তৈরি করতে পারি। তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্ব 3 সেকেন্ডে কত দূরত্ব? আমরা যদি এই h2 এর ভ্যালু এখানে বের করতে চাই, ধরে নিলাম এটা h2, তাহলে h2 = কি হয়ে যাচ্ছে? t2 ওই সাইডে গেলে উপরে উঠে গেল, তাহলে t2/t1 এর হোল স্কোয়ার, এবং থাকতেছে ওখানে আমাদের সাথে গুণ অবস্থায় h1। তাহলে আমাদের ধরেই নিলাম যে 6 সেকেন্ডে 72 মিটার, তাহলে একটা t1 যদি ধরি আমাদের 6, t2 হয়ে যাচ্ছে 3। তোমরা চাইলে উল্টাও ধরতে পারো, সমস্যা নেই। 6 সেকেন্ড, t1 যেহেতু 6 সেকেন্ড, অর্থাৎ t1 এ অতিক্রান্ত দূরত্ব h1 দেখো 72, তাহলে এটি ইন্টু হবে 72। এটা যদি আমরা ক্যালকুলেশন করি 3/2, এটা থাকবে হাফ, স্কোয়ার করলে 1/4, তাহলে 4কে 74 দ্বারা 72কে যদি ভাগ করি তাহলে হবে 18 মিটার। তাহলে আমাদের 21 নং প্রশ্নের সঠিক উত্তর হলো গ, 18 মিটার। উদ্দীপকটি পড়ো এবং 22 ও 23 নং প্রশ্নের উত্তর দাও। দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এখানে আমাদের বেগ এবং সময়ের একটা লেখচিত্র দেয়া। বেগ এবং সময়ের লেখচিত্রটা 0 থেকে আমাদের সময়ের মান হলো 55 সেকেন্ড পর্যন্ত আছে। একটা গ্রাফ ও থেকে এ থেকে বি, বি থেকে সিতে গেল, আর সময়ের সর্বোচ্চ মান হলো 20। এদিকে মিটার/সেকেন্ড এককে বেগ, এখানে সেকেন্ড এককে সময়। তাহলে আমাদের বিসি অংশের ত্বরণ, বিসি অংশ কোনটা? এই হলো আমাদের বিসি অংশ। ত্বরণ A = কি হবে? v - u/t, শেষ বেগ v। তাহলে এই পজিশনের শেষ বেগ কত? দেখো এই উল্লম্ব অক্ষ বরাবর বেগ, তাহলে এই পজিশনে বেগের মান হলো 0, মাইনাস আদি বিসি অংশ, তাহলে সি শেষ অবস্থান, শেষ বেগ 0, বি অবস্থানে বেগ আদি বেগ, এইটা কত? 20, তাহলে 0 - 20 টাইম কত? 35 থেকে 55, 35 থেকে 55 মানে 20, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে -1 মিটার/সেকেন্ড²। বিসি অংশের ত্বরণ -1 মিটার/সেকেন্ড²। চিত্রে এবি অংশের অতিক্রান্ত দূরত্ব 300 মিটার। তাহলে আমরা এবি অংশের অতিক্রান্ত দূরত্ব যদি চিন্তা করি 20 থেকে 35, তার মানে আমাদের এখানে সময় কত? 15 সেকেন্ডস, এবং এই যে সময়টাতে সমবেগ, সেই সমবেগের মান কত? 20। তাহলে অতিক্রান্ত দূরত্ব কিন্তু 300 মিটার হচ্ছে, এটি সঠিক। ওএ ও বিসি অংশের ত্বরণ সমান। ওএ অংশ কোনটা? এটা আমাদের হলো ওএ অংশ, আর এটা হলো বিসি অংশ। এই অংশের ত্বরণ সমান নয়, ওএ ও বিসি অংশের ত্বরণ সমান নয়। আচ্ছা, ত্বরণের মান সমান অবশ্যই হবে না, কারণ কি? এই যে ওএ যে অংশটা, লিটারালি যদি চিন্তা করো ও থেকে এ, এখানে মাত্র 20 সেকেন্ডে বেগের মান 20 একক বেড়ে গেল, আর এখানেও 35 থেকে 55, তাহলে বিসি অংশ 20 সেকেন্ডে বেগের মান 20 হ্রাস পেল। এখন ত্বরণের যদি ক্যালকুলেশন করি, প্রথম ওএ অংশ যেটা, এখানে বৃদ্ধি পাচ্ছে বেগ, অতএব ত্বরণের ভ্যালুটা হবে পজিটিভ। এখানে বেগ হ্রাস পাচ্ছে, এখানে ত্বরণের ভ্যালু হবে নেগেটিভ। ওএ ও বিসি অংশের ত্বরণ এই কারণে সমান নয়। আর যদি আমরা
সাইন ওমিট করি বা সাইন অ্যাভয়েড করি, সেক্ষেত্রে আমাদের ত্বরণ এবং মন্দনের হার কিন্তু সেম হবে, কারণ এখানে 20 সেকেন্ডে বেগ 20 মিটার পার সেকেন্ড হলো, আর এখানে 20 সেকেন্ডে 20 থেকে 0 হলো। ওটাই সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, এরপরে আমাদের 23টি প্রশ্ন শেষ। 24 নং প্রশ্ন কি বলা আছে, স্থির অবস্থান থেকে চলন্ত একটি গাড়িতে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রয়োগ করা হলে 10 সেকেন্ডে এর বেগ কত হবে? স্থির অবস্থান থেকে একটি গাড়িতে ত্বরণ প্রয়োগ করা হয়েছে, তাহলে আমাদের শেষ বেগের মান জানতে চাচ্ছে। আমাদের আদি বেগ ইউ এর ভ্যালু 0, আমাদের শেষ বেগ ভি এর ভ্যালু কত সেটা জানতে চাওয়া হচ্ছে। এখানে গাড়িটির ত্বরণ এ, এটা হলো 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং টি ইকুয়াল কত 10 সেকেন্ড। তাহলে এখানে আমরা 10 সেকেন্ডে বেগ কত হবে কিভাবে বের করতে পারি? আমাদের সূত্র কি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তাহলে আদিবেগ যেহেতু 0, ইউ তো 0, এ এবং টি গুণ করলে 30, সঠিক উত্তর হবে গ। এরপরে কোনো বস্তুর সকল কণা একই সময় একই দিকে সমান দূরত্ব অতিক্রম করলে, তাহলে এটা অবশ্যই আমাদের চলন গতি। সকল কণা একই সময় একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, চলন গতি অধ্যায় 2 থেকে আমরা সংখ্যাগুলো ভালোভাবে পড়বো। আচ্ছা, এরপরে 26, জি এর মানের সমান আদিবেগে একটি বস্তুকে খাড়া উপরের দিকে ছুটে দিলে সর্বোচ্চ কত সেকেন্ড পর বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠবে? তাহলে সর্বোচ্চ উচ্চতা টি ইকুয়াল কী হবে? টি ইকুয়াল হবে ইউ ডিভাইডেড বাই জি। তাহলে দেখো, আমাদের এটা কিন্তু ক্যালকুলেশন করারও দরকার নেই, আমাদের প্রশ্নে বলা আছে জি এর মানের সমান আদিবেগে, তাহলে আদিবেগ ইউ এর ভ্যালু হবে 9.8, আর জি এর ভ্যালু তো এটি অটোমেটিক্যালি 9.8, অতএব কাটাকাটি করলে আমাদের সঠিক উত্তর খ, 1 মিটার পার সর্বোচ্চ কত সেকেন্ড পর বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠবে? 1 সেকেন্ড পরে। আচ্ছা, কোনটি অসংরক্ষণশীল বল? অসংরক্ষণশীল বল মানে যেখানে বল, অসংরক্ষণশীল বল হয় কোনগুলো? সংরক্ষণশীল বল হলো যে সকল বল দ্বারা কৃতকাজের পরিমাণ শূন্য। তার মানে কি বলা হচ্ছে, কনভেনশনাল ফোর্সে কৃতকাজের পরিমাণ শূন্য হবে না, কিন্তু অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে একটি বদ্ধ পথ দ্বারা কৃতকাজের পরিমাণ হবে শূন্য। এক্ষেত্রে ঘর্ষণ বল দ্বারা কৃতকাজের পরিমাণটাই কিন্তু শূন্য হয়। বিস্তারিত ব্যাখ্যা জানতে লেকচার ভিডিওগুলো দেখতে পারো। অভিকর্ষের বিপরীতে নিক্ষিপ্ত কোনো বস্তুর গতি নিচের কোন লেখচিত্র দ্বারা নির্দেশ করা যায়? তাহলে এটা অবশ্যই হবে খ, কারণ সময়ের সাথে সাথে বেগের মানটা কিন্তু হ্রাস পাচ্ছে। এরপরে সবল নিউক্লিয় বলের পাল্লা, মেমোরাইজ করতে হবে অনেক ডেটা, এই যে 29 সঠিক উত্তর ক। নিচের উদ্দীপকটি পড়ো এবং 30-31 নং প্রশ্নের উত্তর। একটা বস্তু 100 মিটার দূরত্ব অতিক্রম করতে 20 নিউটন বল প্রয়োগ করতে হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে, টি দেওয়া আছে, আমাদের এস দেওয়া আছে, আমরা সূত্র লিখতে পারি কি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখানে আদিবেগ যেহেতু শূন্য, স্থির অবস্থা থেকে চলতে শুরু করেছে, এই অংশটা হয়ে যাবে শূন্য, থাকবে এস ইকুয়াল হাফ এ টি স্কোয়ার। আমাদের জানতে চাচ্ছে কি ত্বরণ, তাহলে এ ইকুয়াল কী লেখা যায়? এ ইকুয়াল লেখা যায় এস ডিভাইডেড বাই টি স্কোয়ার ইন্টু এর সাথে 2, নিচ থেকে পাশে উপরে উঠে গেল। তাহলে এস এর ভ্যালু কত? 100 মিটার পথ ইন্টু 2 ডিভাইডেড বাই টি কত? 10, তার স্কোয়ার, দ্যাট মিনস 100। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বস্তুটির ত্বরণ হবে। বস্তুটির ওজন কত? তাহলে আমাদের ওজন, তাহলে ওজন বের করার জন্য আমাদের ওজন কি, ডাব্লিউ ইকুয়াল হয়ে যাবে এমজি। ওজন ডাব্লিউ ইকুয়াল হয়ে যাচ্ছে এমজি। তাহলে এম এর ভ্যালুটা দরকার, এম কোথায় পাবো? দেখো, এখানে 20 নিউটন বল প্রয়োগ করেছে বলা আছে, আর 30 নং প্রশ্নে আমরা ত্বরণ বের করলাম কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা জানি কি এফ ইকুয়াল এম এ। তাহলে আমাদের এম ইকুয়াল কি লেখা যায়? এম ইকুয়াল লেখা যাচ্ছে এফ বাই এ। এফ এর ভ্যালু 20 আর এর ভ্যালু 2, তাহলে এম এর ভ্যালু হচ্ছে 10। এর সাথে যদি অভিকর্ষ ত্বরণ 9.8 গুণ করে দেই, মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাচ্ছে 98। তাহলে 98 হলো আমাদের বস্তুটির ওজন। এরপরে কোন বলের লব্ধি শূন্য হয়? লব্ধি অবশ্যই সাম্য বলের লব্ধি শূন্য হয়। রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে কোন সূত্র ব্যবহার করা হয়? নিউটনের তৃতীয় সূত্র। পৃথিবীর গড় ব্যাসার্ধ 6.37 × 10⁶ মিটার এবং অভিকর্ষ ত্বরণের মান 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে
পৃথিবীর ভর কত? তাহলে আমাদের সূত্র কি? জি ইকুয়াল হলো জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখানে আমাদের এম ইকুয়াল লেখা যাচ্ছে জি আর স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল জি। জি এর ভ্যালু 9.81, আর পৃথিবীর ব্যাসার্ধ এটা দেওয়া আছে আমাদের 6.37 ইন্টু 10⁻6 ডিভাইডেড বাই জি এর মান 6.673 ইন্টু 10⁻11। ক্যালকুলেশন করলে কত আসে? ক্যালকুলেশন করলে আমাদের 34 নং প্রশ্নের উত্তর চলে আসবে 5.96 ইন্টু 10⁻24 কেজি। আচ্ছা, এরপরে 35 নং, পৃথিবীর ব্যাসার্ধ আর এবং পৃথিবীর অভিকর্ষস্থলন জি, পৃথিবী পৃষ্ঠতে এইচ উচ্চতায় ত্বরণ। এটা আমরা দেখেছি মনে হয়। আমাদের জি ইকুয়াল কি ছিল? জি ইকুয়াল হলো জি এম বাই আর স্কোয়ার, এবং এইচ উচ্চতা যদি হয় জি প্রাইম, এটা হবে জি এম বাই আর প্লাস এইচের হোল স্কোয়ার। তাহলে এইচ উচ্চতা অভিকর্ষস্থলন জি প্রাইম, এটার পরিবর্তে কি লেখা যায়? ওটার পরিবর্তে লেখা যায় আমাদের এই সূত্রগুলোকে কম্বাইন করলে টেকনিক্যাল প্রবলেম। তাহলে শব্দের বেগ 32 মিটার পার সেকেন্ড হলে 16 সেন্টিমিটার তরঙ্গদৈর্ঘ্যের বস্তুর কম্পাঙ্ক কত হবে? ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে 2075 পার সেকেন্ড। আচ্ছা, এরপরে 37 ও 38 নং একটা উদ্দীপক দেওয়া আছে আমাদের। উদ্দীপকটিতে একটি সমতল দর্পণ দেখানো আছে। সমতল দর্পণে দেখো তির্যকভাবে একটা আলোকরশ্মি এই যে আর থেকে কিউ পথে আসছে, একটা আলোকরশ্মি আবার এখানে ও থেকে কিউ পথে আসতেছে এদিকে। হ্যাঁ, এখানে আমরা যদি দেখি একটা আলোকরশ্মি আবার ও বিন্দু থেকে সরাসরি দর্পণে গিয়ে আবার এদিকেই প্রতিফলিত হচ্ছে, রিফ্লেক্ট হয়ে যাচ্ছে দর্পণের প্রতিফলনের নিয়ম অনুযায়ী। আচ্ছা, এখানে আমাদের কি জানতে চেয়েছে? ও লক্ষ্যবস্তুর বিম্ব দর্পণ হতে কত দূরে গঠিত। তাহলে দেখো, ও যে লক্ষ্যবস্তুটি, এই লক্ষ্যবস্তুটি দর্পণ থেকে কত? 30 সেন্টিমিটার সামনে। যেহেতু দর্পণ থেকে 30 সেন্টিমিটার সামনে, প্রতিবিম্বটিও দর্পণ থেকে 30 সেন্টিমিটার পেছনেই গঠিত হবে। এটা আমাদের সমতল দর্পণের নিয়ম, আমরা জানি। এটা 36। আর 38 কি বলছে? প্রতিফলন কোণ আর এর মান কত ডিগ্রি হবে? প্রতিফলন কোণ আর, তাহলে আমাদের প্রতিফলন কোণটা যদি আমরা দেখি আর কোণ কোথায়? এই যে আমাদের আর কোণ, প্রতিফলন কোণ আর। তাহলে আমরা জানি কি প্রতিফলনের নিয়ম অনুযায়ী আমাদের এই যে আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান হয়। তাহলে আপতন কোণ আর প্রতিফলন সমান হতে গেলে আপতন কোণের মান জানতে হবে। যদি দেখি আমরা এই একটা এবং এই একটা সরলরেখা, এইটি তাদের ছেদক, তাহলে এই পাশে 30 ডিগ্রি কোণ হলে এই পাশের কোণটিও হবে কত? 30 ডিগ্রি। অর্থাৎ আপতন কোণ এই অভিলম্বের সাথে যে কোণটা তৈরি করতেছে আপতিত রশ্মি 30 ডিগ্রি। তাহলে আমাদের আপতন কোণ 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণ আর, এটার ভ্যালু হবে 30 ডিগ্রি। তাহলে আমাদের 38 নং প্রশ্নের সঠিক উত্তর হলো 30 ডিগ্রি, এই যে 30। আচ্ছা, 30 ডিগ্রি। একটি বস্তুকে সুতায় বেঁধে উলম্ব তলে একবার ঘুরিয়ে আনলে সম্পাদিত কাজের পরিমাণ কত? একটি বস্তুকে সুতায় বেঁধে উলম্ব তলে, তুমি একটু কল্পনা করো তোমার হাতে একটি সুতায় বাঁধা একটা বস্তু, পাথর বা কিছু একটা আছে, তুমি তোমার মাথার উপরে ধরো উলম্ব তলে একবার ঘুরিয়ে আনলে। তুমি ঘুরিয়ে যখন একবার নিয়ে আসবে, তার মানে কি? তার আলটিমেটলি সরণ শূন্য। সরণ শূন্য হলে আমরা জানি কি কাজ ডাব্লিউ ইকুয়াল কি? ডাব্লিউ ইকুয়াল হলো এফএস। তাহলে সরণ যদি শূন্য হয়, একবার সম্পূর্ণ তল ঘুরিয়ে আবার ওই একই বিন্দুতে আনলে সরণ শূন্য হলে কৃতকাজের পরিমাণ হবে শূন্য। একটি বস্তুকে 10 নিউটন বল দ্বারা ভূমির সাথে 60 ডিগ্রি কোণে টেনে ভূমি বরাবর 5 ডিগ্রি সরানো হলো, 5 মিটার সরানো হলো। তাহলে আমাদের কৃতকাজ কত জুল? তাহলে আমরা জানি কি কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল হবে এফ এস কস থেটা। এখানে কস থেটার মান কত? থেটার মান 60 ডিগ্রি। এফ এর ভ্যালু কত? 10। এস এর ভ্যালু কত বলা আছে? এস এর ভ্যালু বলা আছে আমাদের 5। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল এফ মানে 10, এস মানে 5, এবং এটা হবে কত? কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রির মান কত? কস 60 ডিগ্রির মান হলো হাফ। তাহলে এটা থাকবে আমাদের 25। সঠিক উত্তর ক। কোনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ক্ষমতা 7 মেগাওয়াট হলে উক্ত কেন্দ্রে সরবরাহকৃত বিদ্যুৎ শক্তি দিয়ে প্রতি সেকেন্ডে কী পরিমাণ কাজ করা যাবে? তাহলে প্রথমত যদি আমরা দেখি 7 মেগাওয়াট, মেগা মানে 10⁻6, তাহলে 7 মেগাওয়াট মানে হলো
7 × 10⁶ ওয়াট। আমরা কি জানি ক্ষমতা পি, ক্ষমতার একক ক্ষমতা পি ইকুয়াল হলো W/T। তাহলে ক্ষমতার একক হওয়া উচিত ছিল কাজের একক বাই সময়ের একক, অর্থাৎ জুল পার সেকেন্ড। দ্যাট মিন্স 7 × 10⁶ জুল পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 7 × 10⁶ জুল পরিমাণ কাজ সম্পাদন করা যাবে। সঠিক উত্তর খ। 42 তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণার প্রতি মুহূর্তে যে কোনো মুহূর্তের সব গতির সম্মুখ অবস্থাকে কি বলে? আমরা এটা সবাই জানি, এটা হলো দশা। এরপরে 1700 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দের বাতাসে বেগ 340 মিটার/সেকেন্ড হলে তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি কি, শব্দের বেগ ভি ইকুয়াল এফ ল্যামডা। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল কী হবে? ল্যামডা ইকুয়াল হবে V/F। ভি এর ভ্যালু কত আমাদের? 340 ডিভাইডেড বাই কম্পাঙ্ক হলো 1700। তাহলে এটা কাটাকাটি করলে আমাদের থাকবে 0.2 মিটার। তাহলে দেখো মিটার একক নেই, তাহলে 2 মিটার মানে দেখো 20 সেন্টিমিটার। সঠিক উত্তর তাহলে ঘ। 44 নম্বর, পরপর কয়টি তরঙ্গ শীর্ষ বা তরঙ্গপাদের মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে? এটা আমরা জানি, একটা তরঙ্গ যখন গঠিত হয় এভাবে তখন পরপর 2টি তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য, অথবা 2টি তরঙ্গপাদের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে সঠিক উত্তর হলো খ। 45 নম্বর, কম্পাঙ্ক ও পর্যায়কালের সম্পর্ক কেমন? কম্পাঙ্ক ও পর্যায়কাল পরস্পরের ব্যস্তানুপাতিক। সম্পন্ন করলে তাকে কি বলে? 1 সেকেন্ডে যে কয়টি পূর্ণ স্পন্দন বা কম্পন সম্পন্ন করে তাকে বলে কম্পাঙ্ক। 1 সেকেন্ডে যদি একটি সম্পন্ন করে কম্পন তাহলে তাকে বলবো তার কম্পাঙ্ক 1, অর্থাৎ 1 হার্টজ। এবার দেখি পরপর দুটি সমদশার মধ্যে বিস্তার সংখ্যা কয়টি? তাহলে আমরা একটা তরঙ্গ এঁকে ফেলি। তাহলে এই ধরলাম একটা তরঙ্গ। এবার এই তরঙ্গতে যদি ধরি এই যে পয়েন্ট, এই পয়েন্টের যে দশা আর এই পয়েন্টেও কিন্তু সেই একই দশা, সমদশা। তাহলে এই বিন্দু এবং এই বিন্দু যদি সমদশা হয়, এর মাঝখানে দেখো এই একটা বিস্তার এবং এই একটা বিস্তার, অর্থাৎ পরপর দুটি সমদশার মধ্যে বিস্তার সংখ্যা 2টি। কম্পাঙ্ক এফ এবং পর্যায়কাল টি ইকুয়াল 5 হলে এফ ইকুয়াল কত? এফ ইকুয়াল আমরা জানি 1/T। টি এর ভ্যালু 5, দ্যাট মিনস 1/5 ইকুয়াল 0.2 হার্টজ। 48 হলো সঠিক উত্তর। 49 শব্দের বেগ 332 মিটার/সেকেন্ড হলে 16 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের বস্তুর কম্পাঙ্ক কত? আচ্ছা, এটা সম্ভবত রিপিট কোশ্চেন চলে এসেছে, আমরা এটা অলরেডি করে ফেলেছিলাম একটু আগে, হয়তো 2075/সেকেন্ড। ধনাত্মক আধানের ধারক কোনটিকে ধরা হয়? ধনাত্মক আধান এটা তো প্রোটন হবে। আচ্ছা, তাহলে আমাদের 50টি প্রশ্নের উত্তর করা শেষ। ধন্যবাদ সবাইকে।